ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সম্প্রসারণে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক জনাব সওগাত আলী সাগর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনায় ফিরবো এবার। আগেই জানিয়েছি আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক জনাব সওগাত আলী সাগর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথম খবরটি খুব স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস এখন আছেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। সেখান থেকে সবশেষ যে খবরটি এসেছে এরকম যে সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হলেই নির্বাচনের তারিখ ঘোষণা, এটি তিনি আইএমএফের প্রধান নির্বাহীর সাথে একটি সাইডলাইন বৈঠকে বলেছেন। জনাব এম এ আজিজ, শুরুতে আপনার কাছে আসি। মানে কবে হবে নির্বাচন, এটি তো এখন প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে, মানে এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূস এখন যে কথাগুলো বলেন আরও স্পষ্টভাবে, সেখান থেকে কতটা বোঝা যাচ্ছে? যেমন গতকাল সেনাপ্রধান 18 মাসের একটা সময়সীমার কথা বলেছিলেন রয়টার্সের সাথে আলোচনা, সব মিলে আসলে কি বার্তা পাওয়া যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সেনাপ্রধান 18 মাস সময় বেঁধে দিয়েছে, বলেছিলেন যে 18 মাসের ভিতরে নির্বাচন দিবেন। এটাও সেনাপ্রধান হিসেবে কতটুকু বলার সঙ্গত হয়েছে এটা কিন্তু প্রশ্ন। দুই, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বলেছেন যে সংস্কারে ঐকমত্য হলে ভোটার তালিকা প্রণয়ন হওয়ার পরে নির্বাচনের তারিখ। এটা একটা কিন্তু অনির্দিষ্ট যাত্রা, অর্থাৎ এখানে কোনো সম্ভাব্য কোনো কিছু নাই। তবে যদি বলা হতো যে সংস্কারে একটু ভাষাটার একটু, কারণ আমাদের দেশে রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারও তো চিরস্থায়ী না, তাদেরকেও ফাইনালি একটা নির্বাচন দিতে হবে। তো সেক্ষেত্রেই আমি যেটা আগে করেই বলেছি যে সংস্কার হবে, তবে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটা করে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া দরকার। সেক্ষেত্রে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা শুনে যার বুঝলাম, তাতে বোধহয় সেনাবাহিনী প্রধানের সাথে কথার অনেক হেরফের হবে। কারণ সংস্কার প্রস্তাব যেটা অলরেডি 6টা কমিশন গঠন করা হয়েছে, সম্ভবত আরেকটা কমিশন গণমাধ্যম সংস্কারের একটা, আমার জানা মতে আরেকটা করা হবে কমিশন, মিডিয়া কমিশন যেটি বলা হচ্ছে। হ্যাঁ, মিডিয়া কমিশন। তো এটা সংস্কার করা, কারণ আপনি বলেন, আপনি তো সাংবাদিক, আমাদের সাংবাদিকের সব সংস্কারের চাইতে আমার ধারণা এই মিডিয়ার সংস্কার এটা খুব জটিল এবং কঠিন। এবং আপনি জানেন আমাদের যে সমস্যা মাঝে মধ্যে গণমাধ্যমে ঘটে, যেমন ওয়েস্টবোর্ড নিয়ে, ওয়েস্টবোর্ড রোজার বাস্তবায়ন নিয়ে, যা কিছুই হয়, কখনো মালিক, সাংবাদিক বা শ্রমিক একমত হতে পারে না। তখন ইলিটারালি ওয়েস্টবোর্ড একটা ঘোষণা দিয়ে যায়, শেষ পর্যন্ত আবার এটা আন্দোলন করে যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়। জনাব আজিজ, আপনি একদম খুব ভালো মতোই বলেছেন এবং এটি নিয়ে আরো দীর্ঘ আলোচনার দাবি রাখে, কিন্তু আসলে এখন অতটা সময় নেই। আপনি যদি আরেকটু স্পষ্ট করে বলেন, যেটি আমরা এটির পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে তো আমরা জো বাইডেন, জাস্টিন ট্রুডো, আরো অনেকের বৈঠক হতে দেখলাম, কথা বলতে দেখলাম, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে তার জাতিসংঘের? এটা দেখেন, যদি আরেকটা বলি যে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু তারা বলেছে শিডিউল দিতে পারেনি। তারা এইটাকে আমি বিশেষভাবে আমি দেখবো না, কিন্তু মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে তো এস জয়শঙ্করের আমরা বৈঠক হতে দেখেছি। শোনেন, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আর পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা এক কথা। সরকার প্রধান রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, আর সরকার প্রধান তার ফরেন পলিসির আলোকে কথাবার্তা বলে, এটা চূড়ান্ত। তো আমরা তো ভারতের সাথে আমাদের যে মোটামুটি আমি বলবো ছোটখাটো টানাপোড়েন চলছে, আমরা ছোট দেশ হিসেবে আমরা তো এটা মীমাংসা চাই, সেজন্য আলোচনা দরকার ছিল, কিন্তু উনি আলোচনায় শিডিউল দিতে পারেননি। তো তার প্রেক্ষিতে আমার ধারণা যে আমেরিকার প্রেসিডেন্ট এই যে স্মরণকালে বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘের নিয়ম নীতি ব্রেক করে তিনি
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আধা ঘন্টা বৈঠক করেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে যেভাবে কোলাকুলি করেছেন আপনি লক্ষ্য করেছেন, এটা অসম্ভব ব্যাপার। এটা ডক্টর ইউনূস বলেই সম্ভব, কারণ তার কিন্তু এই যে বিশ্বের নেতাদের সাথে পরিচয়, এটা কিন্তু দেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে নয়, তার আগেই তিনি নিজেই কিন্তু তার পরিচয় সারা বিশ্বে ছিল। এটা কিন্তু কাজে লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটা ভারতের জন্য একটা বার্তা যে গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ ছোট হতে পারে, শক্তিমত্তায় ছোট হতে পারে, কিন্তু একা না। অনেক অনেক ধন্যবাদ এম এ আজিজ। আপনি যেটা বললেন এটি ভারতের জন্য বার্তা, এই বার্তাটি অন্যদের জন্য কি সেটি একটু আমি শওকত আলী সাগরের কাছ থেকে জানি। আমরা দেখলাম যে জো বাইডেনের সাথে সাইডলাইনে ঐতিহাসিক বৈঠক হলো, জাস্টিন ট্রুডো, ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সাথে আলোচনা, আজকে IMF এর প্রধানের সাথে, মানে সব মিলে বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে, যদি শওকত আলী সাগর আপনি একটু জানান। প্রথমে যদি বলি যে দেখেন, এই ধরনের আন্তর্জাতিক আয়োজনে সবসময়ই বিষয়টি থাকে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারাই অংশগ্রহণ করেন, তারা সুনির্দিষ্ট যে প্রোগ্রাম থাকে, এজেন্ডা থাকে, তার বাইরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সংস্থা, কারণ এই একটা সময়ে সারা বিশ্বের প্রতিনিধিদেরকে একসঙ্গে পাওয়া যায় এবং সাইডলাইনে এই ধরনের প্রোগ্রামগুলো চলতে থাকে এবং সেটি ডিপ্লোম্যাটিক প্রসেসে ফরেন অফিস, প্রত্যেকটা দেশের ফরেন অফিস বিভিন্ন দেশের সঙ্গে এই প্রোগ্রামগুলো আগে থেকে স্কেজুয়াল করে দেয়। বাংলাদেশে একটি পরিবর্তন ঘটেছে। বাংলাদেশে দীর্ঘদিন একটি সরকার ছিল এবং একটি গণ আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পরিবর্তন ঘটেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষে বা এই অল্প সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে সব দেশে দেশে গিয়ে তার পক্ষে একটি নতুন কূটনৈতিক সম্পর্কের একটি বোঝাপড়া করাটা এই সময়ের মধ্যে কঠিন ছিল। এবং এই কাছাকাছি সময়ে যখন আমরা দেখলাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে এবং খুব সঙ্গতভাবে এবং খুব প্র্যাগম্যাটিক ওয়েতে বাংলাদেশ ফরেন অফিস, আমি বলবো বাংলাদেশ সরকার সেই সুযোগটি তারা কাজে লাগিয়েছে এবং এইখানে যত বেশি সম্ভব প্রতিনিধিদের সঙ্গে, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের সঙ্গে একটি যে দ্বিপাক্ষিক সম্পর্কের, আমি বলবো যে এক ধরনের একটা, আমি যখন নতুন একটা দায়িত্ব নিলাম, একটা ইন্ট্রোডিউসিং, একটা মানে ঝালাই করার ব্যাপার থাকে, সেই কাজটি খুব চমৎকারভাবেই বাংলাদেশ করেছে। হ্যাঁ, ইন্ডিয়ার সঙ্গে যে বিষয়টি, ইন্ডিয়ার বিষয়টি আলাদাভাবে আলোচনার দাবি রাখে, কিন্তু আমরা যদি মানে মোদির সঙ্গে যে বৈঠকটি, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হয়নি, সেটিকে আমরা মাথায় রেখে এস জয়শঙ্কর নিউ ইয়র্কে গতকালকে যে বক্তৃতাটি করেছেন, সেই বক্তৃতাটির দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ভারতের একটি ভিন্ন রকম, ভারত নিজেই একটি ভিন্ন রকম বার্তা বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করেছে। এবং যেখানে জয়শঙ্করের বক্তৃতার মধ্য দিয়ে একটি বিষয় ফুটে উঠেছে যে দিনের শেষে তিনি যে কথাটি বলছেন, যে দিনের শেষে প্রত্যেকটি দেশের নিজস্ব কিছু পছন্দ থাকে, নিজস্ব কিছু অবস্থান থাকে এবং পরিবর্তিত এই যে পছন্দ, অবস্থান, এই যে বাস্তবতা, সেটি আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং আমি যদি ওই জায়গাটায় দাঁড়াই যে জয়শঙ্কর নিউ ইয়র্কে যে বক্তৃতাটি করেছেন, সেটি আসলে ভারত সরকারের অবস্থান কিংবা ভারতের ফরেন অফিসের অবস্থান আমি যদি ওইভাবে দেখি, তাহলে আমি বলবো যে আমি ভাবতে চাইবো যে হ্যাঁ, ভারত তাহলে পেছনের দিকে যাই করুক না কেন, এখন তারা হয়তো বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশ সম্পর্কে তারা নতুন করে ভাবতে শুরু করেছে। এবং আরেফ, আপনি যদি আমাকে সময় দেন, আমি অবশ্য সংস্কারের জায়গাটা যদি আমি খুব বেশি সময় হয়তো পাবো না, মিনিট খানেক যদি বলেন শওকত আলী সাগর। না, একটি কথা হচ্ছে যে দেখেন, এই যে আমার কাছে যেই বিষয়টি মনে হয় যে সংস্কার, নির্বাচন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে আসলে এক ধরনের একটা সংশয় আছে। আমরা যারা বাইরে থাকি আমাদের মনেও কিন্তু একটা সংশয় আছে যে আসলে বাংলাদেশটা কোন দিকে যাবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন, এটি একটু অস্পষ্ট থেকেছে। আমার কাছে মনে হয়েছে যে একদম স্পষ্ট থাকাটা ভালো এবং রাষ্ট্রের প্রত্যেকটি অর্গান এক টোনে কথা বলা ভালো। সেনাবাহিনী প্রধান একরকম কথা বলবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আরেক রকম কথা বলবেন, উপদেষ্টারা আরেক রকম কথা বলবেন। তখন হয় কি, মানুষের মধ্যে এক ধরনের একটা কনফিউশন তৈরি হয়, মানুষ এক ধরনের ফ্রাস্ট্রেটেড ফিল করতে থাকে। জি, একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ শওকত আলী সাগর, এম এ আজিজ। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরে এলাম বিরতির পরে। সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক জনাব শওকত আলী সাগর আছেন আজকে আমাদের সাথে। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর ইউনূস এবং সংস্কার, নির্বাচন এই বিষয় নিয়ে কথা বলেছি, জাতিসংঘের সাধারণ যে অধিবেশন সেটি নিয়ে কথা বলেছি। আরেকটি যে খবর ছিল আমাদের, তার শিরোনামটি ছিল এরকম যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি সহ সাবেক মন্ত্রী, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 11টি অভিযোগ আজকেই।
এবং আয়নাঘর উন্মুক্ত হলে স্বজনদের ফিরে পাওয়ার আশা, এটি আমাদের শিরোনামের ভাষা ছিল। আমি জনাব শওকত আলী সাগর আপনার কাছে যাই, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যাদের নামে অভিযোগ আসছেই এটি, এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সেই বিচার সেটি নিশ্চিত করা কতখানি চ্যালেঞ্জের? মানে আপনি দেশের বাইরে আছেন, সেখান থেকে বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? দেখেন, এই ধরনের বিচার প্রক্রিয়ায় মানে অন্যান্য দেশে যেভাবে হয়, বাংলাদেশে যেভাবে হয়, দুটো ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য চোখে পড়ে। আমি যেহেতু বাইরে থাকি, বাইরের যে বিচার প্রক্রিয়াটা দেখি, আবার বাংলাদেশে যেভাবে বিচার প্রক্রিয়াটা হয়, দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এবং এখন যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে যেভাবে মামলা হচ্ছে, এই মামলা করার প্রক্রিয়াটা নিয়ে, ধরন নিয়ে কিন্তু খোদ সরকারের মধ্যে যারা আছেন তারা, বা এই সরকারের প্রতি সহানুভূতিশীল কিংবা আওয়ামী লীগ বিরোধী হিসাবে যারা পরিচিত, তাদের অনেকেও সংশয় প্রকাশ করেছেন, সন্দেহ প্রকাশ করেছেন। তারা অনেকে মনে করছেন যে ঠিক যেভাবে ঢালাওভাবে মামলাগুলো করা হচ্ছে সেটি ঠিক হচ্ছে না। এখন আপনি একটি গণ আন্দোলন হয়েছে, আন্দোলনে অসংখ্য মানুষ মারা গেছে, আপনি সেগুলোকে ধরে যদি মামলা করতে চান এবং হত্যা মামলা যদি হয়, একটি আইনের প্রথম শর্ত হচ্ছে কিন্তু যে আপনি মানে যে অভিযুক্তকে সে একটা মানে প্রাথমিক একটা আপনার থাকতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, অভিযোগের প্রাথমিক একটা প্রমাণ বা কিছু থাকতে হবে। তারপরে আপনি তাকে মামলা করবেন, তারপরে আপনি তাকে জেলে দিবেন, হোয়াটএভার মেবি। নিশ্চয়ই যারা করছে তারা তাদের মতো করে কাজ করছে, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে যেই প্রক্রিয়ায় আমরা প্রতিদিন দেখি, যখন 100, 200, 150 এত মামলা হয় না, আগের সরকারের সময় এই মামলাগুলো হয়েছে, তখন কিন্তু আমরা কথা বলেছি যে এইসব মামলাগুলো হয়রানিমূলক। আমরা আওয়ামী লীগ যত মামলা করেছে অনেকগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আবার এখন সরকারের সহানুভূতিশীল তারাও অনেকে প্রশ্ন তুলছে। ফলে আমার জায়গাটায় আমি এভাবে মনে করি যে মামলাগুলো আসলে স্পেসিফিক ওয়েতে ভাবনা চিন্তা করে সুস্পষ্টভাবে করাটা ভালো। জি জি, একদম স্পষ্ট আপনার বক্তব্য শওকত আলী সাগর, ধন্যবাদ। এম এ আজিজ, আপনি যদি বলেন আরেকটি বিষয় আজকে এসেছে যে আয়নাঘর, যেটি বলা হচ্ছে বারবার, সেটি উন্মুক্ত হলেই এখনও গুমের শিকার যারা হয়েছেন তাদের স্বজনরা মনে করছেন তারা ফিরে আসবে। মানে এরকম একটি কনসেন্ট্রেশন ক্যাম্প কিংবা যে আইন বহির্ভূত আর কিছু কখনোই হবে না, এই নিশ্চয়তাও কি আসলে দেওয়া সম্ভব কিনা? সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে? না, নিশ্চয়তা দেওয়া সম্ভব। যেমন সাগর ভাই কানাডাতে বাস করে, কানাডায় তো আপনার আয়নাঘর হয় না, বাংলাদেশে হয়। এটা হলো রাজনীতিটা কি, এটা বুঝতে হবে। যদি একটি দেশে মানবিক দেশ হয়, আইনের শাসন থাকে, সুশাসন থাকে, তাহলে সেখানে তো আয়নাঘর হতে পারে। বাংলাদেশে এটা অনুপস্থিত ছিল, এই জন্য আয়নাঘর হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিজিডিএফআই এর অফিসের নিচ থেকে যে আয়নাঘরটা পাওয়া গেছে, সেখান থেকে আমরা 4-5 জন লোককে পেয়েছি। আর কত আয়নাঘর সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কতজন আছে যারা বেঁচে আছে কিনা আমরা জানি না। শুধু আমি সেনা প্রধানকে বলতে দেখি, প্রধান উপদেষ্টাকে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় শুনেছি যে আয়নাঘর বন্ধ করা হয়েছে। এটাকে অর্থ দুই ভাবে দাঁড়ায়। একটা হলো আয়নাঘরে কিছু নাই, আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা হলো আয়নাঘরে আর কেউ যাবে না। প্রশ্নটা দুই ভাগে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আর্মি চিফ তার এলাকার বাউন্ডারির মধ্য থেকে যেখানে আয়নাঘর পাওয়া গেল, সেখানে অন্তত পক্ষে সেইখানে আর কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিনা। কারণ প্রধানত আমরা জানি যে এই লোকগুলোকে যে গুম করা হয়েছে, এই গুমকোর ডিজিডিএফআই প্রধান, তারপরে র্যাব, তারপরে এসবি, এরাই তো করেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাইরের থেকেই করেছে। এখন অনেক সময় কনফিউশন হয়, অনেকেই জানে যে ডিজিডিএফআই মানে আর্মি না, আর্মির লোক, কিন্তু এটা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর অধীনে। তো প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া, অনুমোদন ছাড়া কেউ তো নিখোঁজ হয় নাই। দুই হচ্ছে জাতিসংঘ একবার 600 নিখোঁজ লোকের লিস্ট দিয়ে এদের হোয়ার অ্যাবাউট জানতে চেয়েছিল। সরকার কিন্তু একটা ডিনাইল উত্তর দিয়েছে, ফরওয়ার্ড কোনো উত্তর দেয় নাই। বিএনপি দাবি করছে তাদের 700 জন নিখোঁজ হয়েছে। তারপরে আমাদের এখানে যেসব কয়েকটা প্রতিষ্ঠান, তারাও এরকম 700, 600, 500। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কয়জন প্রকৃত গুম হয়েছে বা সেটা নিয়ে আমরা এখনো খুঁজছি। তার একটি সুনির্দিষ্ট তালিকা, একটা ডেটাবেস থাকা উচিত বলে নিশ্চয়ই আপনি মনে করছেন? হ্যাঁ, এই জন্য তো এমনি তদন্ত কমিশন একটা করা হয়েছে। এটা দিয়ে তো সম্ভব না, বের করা সম্ভব হবে না। কারণ আয়নাঘরে যেভাবে
নিখোঁজ হয়েছে লোকজন, হঠাৎ করে বাড়ির পাশে বা কোনো রাস্তার থেকে একটা মাইক্রোবাস দাঁড়ালো, তাকে তুলে নেওয়া হলো, চোখ বেঁধে নিয়ে ঘুরেতে থাকলো 2-3 ঘন্টা, ঘুরে নিয়ে একটা জায়গায় ঢুকায় দেওয়া হলো। তো একে আপনি আইডেন্টিফাই করবেন কেমনে? এই জন্য আমার মনে হয় এটাতে একটা গণতদন্ত কমিশন হওয়া উচিত ছিল, যে সব সব ধরনের এক্সপার্ট থাকবে এবং সারা দেশে সব জায়গায় কার ফ্যামিলির কে মিছিল, একই সাথে ছাত্ররা কতজন বা জনতা আন্দোলনে কতজন নিখোঁজ হয়েছে, কতজন হত্যা হয়েছে, সেটাও কিন্তু অনুমানে বিভিন্ন ফিগার আসতেছে। এটার তো আমরা তো সেটির গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় 700 কতজনের একটি তালিকা মানে দিয়েছে, এটাই আরো বাড়বে বলা হচ্ছে। জনাব এম এ আজিজ, আপনি সুযোগ দিলে আরেকটি প্রসঙ্গ একটু এই বিরতিতে যাবার দুজনের কাছে শুনে নিতে চাই। আরেকটা খবর ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় হল প্রভোস্ট সহ 15 জনের নামে মামলা হয়েছে। আর আমরা চট্টগ্রামে দেখেছি গান গেয়ে যুবক হত্যা করা হয়েছে, সেখানেও 3 জনকে গ্রেপ্তার। মানে দুজনের কাছে আমার প্রশ্নটি এরকম যে আমরা এটাকে মব জাস্টিস বলা হচ্ছে কিংবা মানে উন্মত্ত জনতার হিংস্রতা বলা হচ্ছে, কিন্তু এটা কি আসলে মব জাস্টিস না ঠান্ডা মাথার খুন? কিসের ইঙ্গিত এটি? আমি শওকত আলী সাগর যদি শুরুতে আপনার কাছে একটু আসি। প্রথমত মব জাস্টিস শব্দটার সঙ্গে আমি প্রবলভাবে ভিন্নমত পোষণ করি। এটি কোনোভাবে মব জাস্টিস না। আমি যখন মব জাস্টিস বলি তখন কিন্তু আসলে একটা উচ্ছৃঙ্খলতাকে গ্লোরিফাই করার চেষ্টা করি। আমি নিজে এটিকে বলি যে মব অ্যাট্রোসিটি, এটা উচ্ছৃঙ্খলতা, এটা হচ্ছে একটি ক্রিমিনাল অফেন্স। আপনি কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এখন আপনি হয়তো বলবেন যে না, জনগণ ক্ষুব্ধ হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। নো, আমি যখন দায়িত্বে থাকি তখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে এই বার্তাটি দেওয়া যে আমি ব্যবস্থা নেব, তুমি না, তুমি কোনোভাবে আইন তোমার হাতে তুলে নিতে পারো না। ফলে মব জাস্টিস বলে আমি এটাকে গ্লোরিফাই করতে পারি না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে কিংবা চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে, না এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা বগুড়াতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদ নামের ছেলেটিকে যেভাবে মারা হয়েছে, কিংবা আমরা যদি আরো পেছনের দিকে তাকাই, এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে যে একজন মহিলাকে জাস্ট ছেলে ধরা সন্দেহে স্কুলের সামনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু এক ধরনের একটা সামাজিক অসঙ্গতি, সামাজিক ফ্রাস্ট্রেশন, নানা রকম বিষয়গুলো থাকে। এবং আরো একটা বিষয় থাকে যে আমরা মানে মানুষকে যে গড়ে তুলছি, আমরা যে একটা জেনারেশনকে যে রেজ করছি, তাদের মধ্যে আমরা মনের মধ্যে আমরা কি ঢুকিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা কি ভাবনা দিয়ে তাদেরকে আমরা বড় করছি, যে একজন মানুষের গায়ে হাত তোলা যায় না, কাউকে আমি কথা বলতে পারি। আপনি যদি ওয়েস্টার্ন ইয়েতে বলেন যে আপনি কাউকে প্রচন্ড গালাগালি করছেন, কিছু হচ্ছে না, দ্য মোমেন্ট আপনি তার বডিতে টাচ করছেন, অপরাধটা যদি তারও হয় আপনি ফেসে যাবেন, কারণ আপনি তার গায়ে হাত দিয়েছেন, আপনি কারো গায়ে হাত দিতে পারেন। জি জি, একদম ওই জায়গাটাই আসলে আমরা কিভাবে নিতে পারবো, কিভাবে এই মানে সচেতনতা তৈরি করতে পারবো, সেই বিষয়গুলো মানে এটি কি শুধু সচেতনতার বিষয় না, একটা সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে? এম এ আজিজ, আপনার কাছে এটি আইনের সঠিক প্রয়োগ এবং বাস্তবায়নের ব্যাপার। আমি যদি জানি যে না, আমি আইন হাতে তুলে নিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা না হবে, তখন কিন্তু আমি সংযত হব। বুঝতে পেরেছি, ধন্যবাদ শওকত আলী সাগর। জনাব এম এ আজিজ, দেখেন, যখন আপনার আদিম যুগে রাষ্ট্র ধারণা ছিল না, তখন কেউ অপরাধ করলে তাকে নিয়ে আসা হতো ধরে, এবং সবাইকে ডাকতো, ডেকে বলতো যে বলেন এই অপরাধে কি পানিশমেন্ট হবে। তখন সবাই যে সম্মতি দিত সেই পানিশমেন্ট তাকে দেওয়া হতো। কিন্তু রাষ্ট্র যখন সৃষ্টি হয় তখন আইন আছে, বিচার বিভাগ আছে, সেখানে এই মব জাস্টিস কিন্তু অনুমোদন করে না। এটা আমরা দেখেছি আমাদের দেশে, আগেও দেখেছি, আমি স্কুল জীবনে দেখেছি, ইউনিভার্সিটি জীবনেও দেখেছি, ঢাকা শহরে দেখেছি। আগে কিন্তু পকেট মার ছিল, এখন ঢাকা শহরে পকেট মার নেই। একটা পকেট মার ধরলেই সবাই মিলে তাকে গরু পিটুনি দিয়ে হত্যা করে ফেলছে, এরকম একটা কালচার কিন্তু বাংলাদেশে ছিল। এখন পকেট মার নাই, সেটা হয়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা মানবিক সমাজে, একটা যেখানে যদি আইনের শাসন থাকে, সুশাসন থাকে, এই মব জাস্টিস নামে যেটা পরিচিত, অর্থাৎ গণপিটুনি দিয়ে হত্যা করা অকারণে, এটা কিন্তু কোনো অবস্থাতেই অ্যালাউ করা যাবে না, এবং এটার কঠিন বিচার হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। আর যেটা বললেন দুইটা জিনিস, একটা আর্মি ছেলে মারা গেল আপনার ডাকাত, রাত 3টার সময় সে ডাকাতকে প্রতিহত করতে, ছেলেটা তো দায়িত্ব, একটা জুনিয়র অফিসার দায়িত্ব পালন করতে গেছে, তাকে মেরে ফেলছে। বলেন
তার বিচার হতে হবে না? নিশ্চয়ই, বিচার তো হতে হবে। সবগুলোর আপনি দৃষ্টান্তমূলক বিচার অপরাধ হলেই করলেন, হয়তো এই সংস্কৃতির পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ এম এ আজিজ, স্বাগত আলী সাগর, আপনাদের দুজনকে। আর একটা বিরতির সময় হয়েছে আমাদের। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরে এলাম বিরতির পরে। সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং কানাডা প্রবাসী সাংবাদিক জনাব স্বাগত আলী সাগর আছেন। আর যে খবরটি নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে, সেটি কয়েকদিন ধরেই হচ্ছে তৈরি পোশাক শিল্প খাতে আমরা এক ধরনের অস্থিরতা দেখছি, এবং আমাদের শিরোনাম ছিল আজকে এরকম যে দাবি পূরণের ঘোষণাতেও সেই অস্থিরতা কাটেনি, আজও বন্ধ 32টি কারখানা, এবং গাজীপুরে দেখা গেছে যে ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে, গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। আমি এম এ আজিজ আপনার কাছে আসি যে মানে এই পোশাক খাতের অস্থিরতা কাটানোটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। আমরা গতকাল দেখেছি যে প্রায় এটি নিয়ন্ত্রণে এসেছিল, বেশ কিছু দাবি, কয়েক দফা দাবি মেনে নেওয়া হয়েছিল, তারপর আজকেও পুরোপুরি আমরা এটিকে পরিষ্কার হতে দেখিনি। গতকালকে তো আপনার মালিকদের সাথে বৈঠক হয় এবং সেখানে তো একটা ঘোষণাই দেওয়া হয় যে সব মীমাংসা হয়ে গেল, বেতন দিবে, বকেয়া বেতন দিবে, ইত্যাদি ইত্যাদি। আমি আজকে যে ঘটনাটা ঘটেছে আমি এটাকে বড় সংকট হিসেবে দেখছি না। এই জন্যেই ধরেন সবগুলি গার্মেন্টসের তো সমান একরকম আইন নেই। হয়তো কেউ টাকা একটু সংগ্রহ করতে পারে নাই, হয়তো বাকি এখনো বকেয়া দিতে পারে নাই। হ্যাঁ, হয়তো বকেয়া তারা সংগ্রহ করে দিতে হবে, কারণ আমি উপদেষ্টাকেও বলতে দেখেছি যে তাকে মালিকদেরকেও ছাড় দেওয়া হবে না এই বকেয়া না দিলে। তো শ্রমিকের বেতন তো দিতে হবে, গার্মেন্টস শ্রমিকের বেতন তো দিতে হবে। কেউ কেউ বলবে বেতন দিবেন না, বেতন তো এমনি কম যায়। তাদের তো আপনার কোনো টাকা পাচার প্রচলিতই আছে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে টাকা পয়সা পাচার হয়। কে পাচার করে? আমরা করি? পাচার করে কে? তো সুতরাং এগুলি করে না। আবার করোনাকালেও দেখেন প্রথমেই আগে তাদেরকে টাকা দিতে হয়, প্রণোদনা দিতে হয়, বেতন দেয় তাদেরকে। তা আমার কথা হলে সমস্যাটার সমাধান করতে হবে। তবে এখানে বড় একটা সংকট আছে ঝুট ব্যবসা নিয়ে। ঝুট ব্যবসা কিন্তু ওই চাঁদাবাজির মতো। যেমন আমার এরিয়ায় চাঁদাবাজিতে পুলিশ কিন্তু এখন চাঁদা নেয়। আগে যারা চাঁদা নিত, আগে আওয়ামী লীগের ছেলেরা চাঁদা নিত, ওরা আছে। নতুন করে কিন্তু নতুন দলের চাঁদাবাজ ঢুকছে, ওরা আবার এগ্রিমেন্ট করছে, কারণ এলাকা তো সব চেনে। আমি একান্তে খবরটা নিছি যে পুলিশ তো নেয় না, যখন পুলিশ আসবে তখন ওই আগের সরকারের লোক চলে গেল, অর্থাৎ নীরব। এটার নাম হলো নীরব চাঁদাবাজ। তারপরে এই 5 তারিখের পরিবর্তনের কয়েকদিন পরে কারণ বাজারে সরকারের পক্ষ থেকে ছাড়বে হয়েছে যে চাঁদাবাজি হচ্ছে কিনা। তখন ব্যবসায়ীরা চাঁদা দেয় এটাও বলে নেই, চাঁদা দেয় দেয় না এটাও বলে নেই, বলছে যে আমাদের তো ব্যবসা করে খেতে হবে। অর্থাৎ বোঝেন তো চাঁদাবাজি চলছে। ধরেন এই যে ট্রান্সপোর্ট সেক্টর পুরোপুরি হাত বদল হয়ে গেছে, পুরোপুরি পুলিশ চাঁদা দিচ্ছে না, কিন্তু বাকিরা কিন্তু হাত বদল হয়ে গেছে। আপনি দেখেন বিরোধী দল বিএনপি তারা মনে করছে সরকারে এসেই গেছে। হ্যাঁ, এই যে ধরেন এই চাঁদাবাজিটা যে এগুলি করতেছে। আর জামাত তাদের যে বড় বড় প্রতিষ্ঠান তারা কিন্তু প্রথম ধাক্কায় দখল করে নিচ্ছে। তো আমি কই যে দখল করে নেওয়া, একজন নিচে আমি তার কাছে দখল করে নিলাম, এটাও কি আইনসম্মত হলো? মানে সেই অস্থিরতা জায়গাটি আছে আপনি বলছেন সমাজে। হ্যাঁ, ঝুট ব্যবসা ঠিক, পলিটিক্যাল ব্যবসা। ওই একটা সরকারের লোক চলে গেছে, আর একটা সরকার দখল। এখন ধরেন দখল এসে গেছে, বিএনপির অধীনে এসে গেছে, এখন তাদের ভিতরে দলাদলি ভাগ বাটোয়ারা একদম স্পষ্ট, এবং সেটিরই আমরা বহিঃপ্রকাশ দেখছি। জি জি, এই জন্যই তো ইংরেজ সাহেবরা বলছে যে দেশকে রাইট থেকে রাষ্ট্র সংস্কার না করলে তো নির্বাচন হবে না। একদম স্পষ্ট জনাব এম এ আজিজ। সময় কম বলে আমি আপনাকে একটু থামাচ্ছি। স্বাগত আলী সাগরের কাছে যেটি জানতে চাই যে পোশাক খাতের অস্থিরতা বেশ কিছুদিন ধরে ঘটছে আগস্টের পর থেকেই, সেইটি আসলে কি বার্তা দিচ্ছে বহির্বিশ্বে? কারণ এটি তো আমাদের সবচেয়ে বড় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গা থেকে আমরা আসলে আমি যদি একেবারে খুব এই সময়কার গতকাল কিংবা পরশুদিনের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রতিবেশী দেশ, কানাডা থেকেও অনেক প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যায়, আবার কানাডা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক প্রোডাক্ট, বাংলাদেশ সহ বিভিন্ন প্রোডাক্ট, গার্মেন্টস সহ বিভিন্ন প্রোডাক্ট আনে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডাকে বলেছে যে যেই সব দেশে শ্রমিক এক্সপ্লয়টেশন আছে, শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে, এরকম দেশ থেকে যেই সব প্রোডাক্ট তোমরা আনো সেই সব প্রোডাক্ট আমাদের দেশে পাঠাবেন।
সো বার্তা কিন্তু এটি বাংলাদেশের জন্য প্রযোজ্য যে বাংলাদেশে যদি এই যে গার্মেন্টস শ্রমিকদের অস্থিরতা হচ্ছে এবং এই অস্থিরতাটাকে যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বায়ার তাদের কাছে যদি ঠিক এইভাবে যায় যে সেখানে শ্রমিক এক্সপ্লয়টেশন হচ্ছে, শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং বঞ্চিত করা হচ্ছে বলেই সেখানে এই অস্থিরতাটা তৈরি হয়েছে, সেটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা বায়ার তাদের কাছে একটি বার্তা যায় যে নো, ওই জায়গার পোশাকগুলো তোমরা এনো না। এবং ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের পোশাক শিল্পে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে এই আন্দোলনকে কেন্দ্র করে। এখন আজিজ ভাই যে কথাটি বলেছেন যে আগের একটা সরকার ছিল, এখন কিন্তু ওই সরকারের লোক নাই, বা এখন যে সরকার আছে সেই সরকারের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই। তাহলে এখন যদি চাঁদাবাজিটাকেই যদি আমি এই অস্থিরতার মূল ধরি, তাহলে তো যেহেতু সরকারের কোনো চাঁদাবাজি গোষ্ঠী নাই, তাহলে সেই চাঁদাবাজি বন্ধ করা যাবে না কেন? কারণ যারা চাঁদাবাজি করে তারা তো রাষ্ট্রের পার্ট না, তারা পলিটিক্যাল ব্যাকআপটা তারা পাচ্ছে না। আরেকটি বিষয় দেখেন, গার্মেন্টস সেক্টরে অস্থিরতাটা শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু কেবল ষড়যন্ত্র 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 বলতে শুরু করেছি। আমরা আগেও দেখেছি যে আওয়ামী লীগ সরকারও যে কোনো কিছু হলে শুধু ষড়যন্ত্রের কথা বলতো, এখনো আমরা কেবল ষড়যন্ত্র বলি, কিন্তু ষড়যন্ত্র বলে কিন্তু যে প্রবলেমটা কোথায় সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই আমরা করি না, সেটাকে আমরা জিয়ে রেখে পাশ কাটিয়ে যাই। এবং গার্মেন্টস সেক্টরের মতো একটা স্পর্শকাতর এবং আমাদের ইকোনমির একটা ব্যাকবোন, এখানে কেবলমাত্র ষড়যন্ত্র বলে এখন তো মনে হচ্ছে যে আজিজ ভাই বললেন যে জোট ব্যবসা নিয়ে সমস্যা, তাহলে তো এখানে ষড়যন্ত্র না, তাহলে এটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। তাহলে আপনি ল অ্যান্ড অর্ডারটাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ষড়যন্ত্র বলে এটাকে আপনি এতদিন জিয়ে রাখলেন কেন? এই প্রশ্নগুলি কিন্তু আসে। সো আমি মনে করি যে আসলে এখানে শ্রমিকরা যে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টিকে বিবেচনায় রাখতে হবে, রেখে শ্রমিকের পাওনা, শ্রমিকের অধিকার মানে মূল সমস্যাটার সমাধান করার আসলে এখনই সময়, নিশ্চয়ই আপনি সেটি মনে করছেন। অনেক অনেক ধন্যবাদ জনাব শওকত আলী সাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জনাব এম এ আজিজকে, এবং জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই ছিল আমাদের আজকের সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।